নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ মিনি বিশ্বকাপ। আগামীকাল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ লড়াই, যদিও দু দলের একটা নিয়ম রক্ষার ম্যাচ। তবে চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ড এবং ভারতীয় দল কতটুকু নিজেদের নিয়ে তৈরি, আর আজকের এই নিয়ে চ্যাম্পিয়ন্সের এই লড়াইয়ে আমাদের মধ্যে সামিল হয়েছেন রাজ্যের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া ভাষ্যকার স্বপন মিয়া মহোদয়। স্বপনবাবু, আপনাকে আমি স্বাগত জানাই আমাদের ভ্যানগার্ডের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য। কালকে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা গুরুত্বপূর্ণ লড়াই, ভারত এবং নিউজিল্যান্ড গ্রুপ লিগের শেষ ম্যাচ। তবে এই গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে ভারতীয় দল কি রকম পরিকল্পনা, যে একটা নতুনভাবে উন্মাদনা, কারণ দুটো দল ইতিমধ্যেই কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে এই গ্রুপ থেকে। দুটো দলই দুটো করে ম্যাচ জয়লাভ করেছে। তো সেই ক্ষেত্রে একটা নিয়ম রক্ষার ম্যাচ, তবে চ্যালেঞ্জিং ফাইট উভয় দলের সামনে। কিভাবে দেখছেন এবং কি বলবেন সেই বিষয়টা? প্রথমেই বলে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা যেহেতু নিশ্চিত, সেই বিষয়ে একটু প্রেশার কম থাকবে, তবুও চাইবে, কারণ জয় পেয়ে যদি বলি যে অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়, ভারতও গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইবে, কারণ নকআউট পর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া যে কোনো দলের পক্ষে কঠিন কাজ। কারণ কি, যে অস্ট্রেলিয়া এমন একটা দল যে কোনো দলকে যে কোনো সময় বিপর্যস্ত করতে পারে। তারা আসলে বড় টুর্নামেন্টে ভালো খেলে। দেখুন, আপনি যদি একটি ছোট্ট একটি কথা বলি, যে এই টুর্নামেন্টে আসার আগে শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু দেখুন সিরিজে পর্যদস্ত হয়েছে ওরা। চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে 351 রান তাড়া করে, মানে 352 রান করে ম্যাচ থেকে জয় তুলে নিয়েছে। আসলে অস্ট্রেলিয়া বলতে কি বড় টুর্নামেন্টের দল, কারণ যে কোনো বড় টুর্নামেন্টে আসলেই নিজেদের সেরাটা মেলে ধরে। সেই ক্ষেত্রে বলি যে ভারত এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটা গ্রুপ পর্বে, এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু দলের কাছে, কারণ দু দলই চাইবে প্রতিপক্ষ অন্তত অস্ট্রেলিয়া না হোক সেমিফাইনালে। কারণ উভয় দলের ক্রিকেটারদের বা অধিনায়কদের বা টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানা আছে যে অস্ট্রেলিয়া সবসময় বড় ম্যাচ ভালো খেলে, বিপক্ষকে একেবারে ম্যাপে খেলে ক্রিকেট। কারণ তাদের বিরুদ্ধে জয় পেতে গেলে অসাধারণ ক্রিকেট খেলতে হবে। ক্রিকেট যেহেতু অনিশ্চয়তায় ভরা, কারণ বলা যায় না কে কখন নিজেদের পারফরমেন্স হারাবে বা কখন বিপর্যস্ত হবে, হেরে যাবে অস্ট্রেলিয়ার কাছে। তাই দু দলই চাইবে এই ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অন্ততপক্ষে অস্ট্রেলিয়াকে এড়ানো। কারণ আবার অঙ্ক অনেক কিছু বলছে যে আজকে একটি ম্যাচ আছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডে চলছে, যদি বড় ধরনের অঘটন না ঘটে তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত। তাহলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে দক্ষিণ আফ্রিকা। কারণ দেখো, ইতিমধ্যেই কিন্তু দুটি ম্যাচ খেলেছে, তাদের 3 পয়েন্ট, কারণ একটি ম্যাচ জয় পেয়েছে, একটি বৃষ্টিতে পণ্ড হয়েছে, তাই 1 পয়েন্ট পেয়েছে, 3 পয়েন্ট। যদি জয় পায় তাহলে তাদের কিন্তু 5 পয়েন্ট হয়ে যাবে। অপরদিকে কিন্তু 4 পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই নকআউটে পৌঁছে গেছে। কারণ কি, দেখুন 4 পয়েন্ট কারো হবে না, ইংল্যান্ডের কোনো পয়েন্ট নেই, যদি যেতেও 3 পয়েন্ট, খাতা খুলতে ঠিক আছে। আর ধরি দক্ষিণ আফ্রিকার ব্যাপারটা যদি ধরি, আফগানিস্তানের কিন্তু একটি ম্যাচে পরাজয়, একটি ড্র, একটি জিত, মানে 4 পয়েন্ট। তো বলি অস্ট্রেলিয়া পৌঁছে গেছে। আজকের ম্যাচে হার জিতের উপর অস্ট্রেলিয়া নির্ভর করছে না, তবে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে সেটা কিন্তু নির্ভর করছে। বলি যে গ্রুপ চ্যাম্পিয়ন যদি দক্ষিণ আফ্রিকা যেতে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এ গ্রুপের, আর বি গ্রুপের চ্যাম্পিয়ন যে হবে সে খেলবে রানার্সের সঙ্গে। তাই দু দলই ম্যাপে ক্রিকেট খেলবে আগামীকাল। জানি না কি হবে, অঙ্ক অনেক কিছু আছে, অঙ্কের খেলা ক্রিকেট। অঙ্কের যতটা, যে দলের ক্রিকেটার যতটা অঙ্ক করে ক্রিকেট খেলতে পারবে তারাই জিতবে অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি অতীতের পরিসংখ্যান, এক দিবসীয় ম্যাচ কিংবা টি-20 লড়াই, সেটা ভারত এবং নিউজিল্যান্ডের যে লড়াই, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে এখন পর্যন্ত এক দিবসীয় 118টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই 118টি ম্যাচের মধ্যে কিন্তু 60টিতে জয়লাভ করেছে ভারতীয় দল, 50টিতে জয়লাভ করেছে নিউজিল্যান্ড। 7টির ফলাফল কোনো হয়নি এবং একটি ম্যাচ টাই হয়েছে। তো সেই ক্ষেত্রে আবার যদি আমরা দেখি এই যে পরিসংখ্যানটা, আমরা যদি 2023-এর বিশ্বকাপ, এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটটা দেখি, সেখানে কিন্তু নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে রেকর্ড একটা রান তৈরি হয়েছিল। সেই জায়গায় কিন্তু রেকর্ড রান চেস করে কিন্তু ভারতীয় দল জয়লাভ করে 70 রানে। এই জায়গায় ভারতীয় দল 2023 সালে এক দিবসীয় বিশ্বকাপ জয় করতে পারেনি, এটা তাদের কাছে একটা, কিন্তু টি-20 তারা জয়লাভ করেছে। এরপর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হাতছাড়া, ভারতীয় দল বর্ডার গাভাস্কার সিরিজ হাতছাড়া করেছে। কিন্তু এবার যে প্ল্যাটফর্মটা রয়েছে, বা এই প্ল্যাটফর্মে ভারতীয় দলের ব্যাটসম্যানরা শুরুতে একটা নড়বড়ে ছিল, কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা দেখলাম, যে যেখানে বিরাট কোহলি, যদি বলি শুভমান গিল, রোহিত শর্মা, প্রত্যেকেই ফর্ম। সেদিক থেকে কিন্তু আবার বাদ দেওয়া যায় না নিউজিল্যান্ডের ওপেনিং জুটি বা তাদের মিডল অর্ডারে।
সেই জায়গাটা কিরকম চ্যালেঞ্জিং হতে পারে ভারতীয় দলের সামনে? বরাবর বলি যে নিউজিল্যান্ড কিন্তু সবসময় ভারতীয় দলের একটি শক্ত প্রতিপক্ষ, কারণ ঘরের মাঠে যে কথাটা বললে 2023 সালের বিশ্বকাপের সেমিফাইনাল, সেটাতে ভারত জয় পেয়েছে নিশ্চিত, সঠিক ভালো খেলেছে, জয় পেয়েছে বলতে পারে। কিন্তু একটা প্রসঙ্গক্রমে যদি বলি, ভারতের ঘরের মাঠ বাদ দিলে বা বাইরে যদি দেখি, 2019 সালে বিশ্বকাপের সেমিফাইনাল দেখো, কে হারিয়েছে ভারতকে? নিউজিল্যান্ড হারিয়ে দিয়েছে ভারতকে, ঠিক না? তাহলে ভারতকে হারিয়ে দিয়েছে, ফাইনাল খেললো ইংল্যান্ডের সঙ্গে, যা আবার হয়েছে, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে সেটা সবার জানা আছে, টাই হয়েছিল, সেই চার নিয়ে অনেক নিয়ম কারণ, আসলে এইগুলি বলে লাভ নেই। তো এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। কারণ যদি ঘরের মাঠে মানে ভারতের মাঠে যদি ভারতের খেলা ধরি, সেটা নিয়ে আলোচনা করলে চলবে না, কারণ ভারত কিন্তু এবার ম্যাচটা খেলবে দুবাইয়ে। যদিও বলা যায় এশিয়ার মাঠ, এশিয়ার দল হিসেবে ভারত কিছুটা সুবিধা পাবে, কিন্তু নিউজিল্যান্ডকে ভুললে চলবে না। নিউজিল্যান্ড কিন্তু ছাড়েনি। নিউজিল্যান্ড দেখো, তুমি কিন্তু নিউজিল্যান্ডে এসেছে, পাকিস্তান সফর করেছে, পাকিস্তান খেলেছে ওয়ানডে সিরিজ, কারণ তাদের লক্ষ্য যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফলাফল করা। কারণ তাদের যে দলটা এই মুহূর্তে রয়েছে মিডল অর্ডার, যদি ধরি যে উইলিয়ামসকে বাদ দিলে বড় কেউ নেই দলের যে অভিজ্ঞ ক্রিকেটার, কিন্তু ভালো খেলছে। যেমন দুটি ম্যাচে কিন্তু দুটি সেঞ্চুরি করেছে দুজন ব্যাটসম্যান। রচিন রবীন্দ্র করেছিল এই ইংল্যান্ডের বিরুদ্ধে, আর এইদিকে অস্ট্রেলিয়া এই আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে ইয়ং। তো আসলে কি তাদের ব্যাটসম্যানরা কিন্তু ফর্মে রয়েছে, সেই কথা বলতেই পারবো না যে ব্যাটসম্যানরা ফর্মে নেই। দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে। তারপর মিডল অর্ডারে আছে মিচেল, মিচেল ভালো খেলছে, ভালো খেলছে, নির্ভরযোগ্যতা পরিচয় দিয়েছে, বেশ ভালো খেলছে। ফিলিপস, ফিলিপসে আছে, ও তো দারুণ ক্রিকেট খেলছে, মারকুটে ব্যাটসম্যান, যে কোনো বোলারকে যে কোনো সময় খুন করে দেবে নিজের পারফরমেন্সে, মানে নিজের ছন্দে থাকলে যে কোনো বোলারকে কিন্তু মেরে একেবারে তুলো করে দেবে। আসলে কি জানো, নিউজিল্যান্ড দলটা একটু সবসময় লড়াকু দল, তারা কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেকবার সেমিফাইনালে উঠেছে, সেটা কিন্তু একটা বিরাট তথ্য তাদের এখন পর্যন্ত যতগুলো হয়েছে। এখন পর্যন্ত নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির যে লড়াই বা পরিসংখ্যান, সেখানে একবার তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার্স হয়েছে। ভারতেরও কিন্তু সেই অবস্থা, ভারত চ্যাম্পিয়ন হয়েছে একবার, একবার রানার্স হয়েছে একবার। না আসলে বলি কি দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বরাবর একটা কথা বলে রাখি যে বরাবর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলে নিউজিল্যান্ড, আন্ডারডগ হিসেবে খেলে থাকে। ভারত নো ডাউট ভালো খেলছে। ভারত এই যে সিরিজটা হারলো না, এই যে বর্ডার গাভাস্কার সিরিজ, আসলে কি সেটা ক্রিকেট বলতেই অনিশ্চয়তা ভরা, ক্রিকেট যা কিছু হতে পারে। ভারতেরও কিন্তু ভালো পারফরমেন্স করে একটা বিরাট সুযোগ রয়েছে, কারণ ভারতীয় দলের শুভমান গিল নিয়মিত রান করে যাচ্ছে। এরপর ধরো রোহিত শর্মা সেঞ্চুরি করেছে লাস্ট ম্যাচে, ভালো খেলেছে, জিতেছে এই ইরানের বিরুদ্ধে, যে ভালো খেললো এই ইংল্যান্ডের বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেললো। তো যে কথাটা বলবো যে এরপর বিরাট কোহলি সেঞ্চুরি করলো ওই দিন লাস্ট বলে 4 মেরে। আসলে কি ভারতীয় দলের ব্যাটসম্যানরা যদি ছন্দে থাকে তাহলে কিন্তু ভারত নিশ্চিত রূপে নিশ্চিত জিতবো। কারণ ভারতীয় দল যে মিডল অর্ডার ব্যাটসম্যান আছে, ধরো কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার, এর বাদে শ্রেয়স আয়ার ভালো খেলছে, ক্রিকেটে নিয়মিত ভালো খেলছে। শ্রেয়স আয়ার দেখো প্রথম ম্যাচে বিশেষ একটু সুবিধা করতে পারেনি, কিন্তু পরের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে। ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু ছন্দে রয়েছে বা রান করে যাচ্ছে। তো এই জায়গায় বলবো যে ভারতীয় দলের ব্যাটসম্যানদের নিয়ে বিশেষ একটা চিন্তা নেই, চিন্তার বিষয় হচ্ছে বোলারদের নিয়ে। দেখো ভারতীয় দলের বোলারদের মধ্যে কিন্তু প্রথম ম্যাচে সামি, পরবর্তী ম্যাচে এই যে আমাদের নতুন বোলারটা ভালো বল করেছে। তো যে কথাটা বলবো যে সামি ছন্দে থাকবে না থাকবে, কিন্তু আর যে জায়গাটা সবচেয়ে বড় চিন্তার বিষয়, ভারতীয় দলের স্পিনাররা কিন্তু ভালো বল করছে, যে কি করতে পারবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেটা জানি না। ভালো বল করলে নিশ্চিত ভারতীয় দলের জয় কিন্তু নিশ্চয়ই, বলার অবকাশ থাকে না যে জয় পাবে না, কারণ ভারতীয় দলের বোলার ব্যাটসম্যান খুব ভালো ছন্দে রয়েছে। অপরদিকে নিউজিল্যান্ডকে নিয়েও কিন্তু চিন্তায় থাকতে হবে। সেই জায়গাটা যদি স্বপনবাবু আমি যদি দেখি যে নিউজিল্যান্ডের ব্যাটিং পারফরমেন্স এবং ভারতীয় ব্যাটিং পারফরমেন্স 50-50 আমরা ধরে নিলাম, তো সেই ক্ষেত্রে এগ্রেসিভ যে মোটিভটা যেটা থাকে বোলিং ক্ষেত্রে, যে কারণ দুটো পার্ট, একটা ব্যাটিং একটা বোলিং লাইন আপ, আমরা যেটা দেখেছি যে দুটো ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড যেরকম পারফরমেন্স করেছে ব্যাটসম্যানরা শুরু থেকে মিডল অর্ডাররা, ভারতীয় দলের সে কি অবস্থা, রোহিত শর্মা, বিরাট কোহলি, তার শুভমান গিল থেকে শুরু কে এল রাহুল, ওই যে ধারাবাহিকতাটাই রেখেছে।
কিন্তু সবচেয়ে বেশি হলো যেটা আপনি বলতে চেয়েছেন যে দুবাইয়ের মাটিতে ভারতীয় মাটি বা নিজেদের ঘরের মাঠ এবং দুবাইয়ের মাটির মধ্যে পার্থক্য থাকে, সেখানে ওয়েদারটা সবচেয়ে বড় ফ্যাক্টর। যেটা দুবাইতে সবচেয়ে বেশি হয় যখন দিনের টেম্পারেচার একরকম এবং রাতের টেম্পারেচার একটা অনেকটাই তারতম্য ঘটে, এবং সেই জায়গায় সাদা বলে খেলাটা, সেই ক্ষেত্রে স্পিন বলার এবং পেস বলাররা তাদের মধ্যে সুবিধা। তো গত দুটো ম্যাচে আমরা যেটা দেখেছি 3 জন করে পেস বলার, 3 জন স্পিন বলার নিয়েছে। তো নিউজিল্যান্ডকে যে একটা শক্ত দল বা টোটাল ব্যালেন্স টিম, তাদের মধ্যে নিজেদের একটা একাগ্রতা থাকে বা ব্যাটসম্যানদের মধ্যে যে একটা লড়াকু মনোভাব বা তাদের যে এগ্রেসিভ মুভমেন্টটা, সেটা করার ক্ষেত্রে একটা ভাইটাল থাকে টস। তো কালকে রোহিত শর্মাদের সামনে টস একটা ভাইটাল। দ্বিতীয় ক্ষেত্রে হলো সেই উইকেট দেখে নেবে, কারণ আমরা যেটা জানি যে দুবাইয়ের যে মাটিতে ভারতীয় দল খেলছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে, সেখানে 10টি উইকেট ছিল। 10টি উইকেটে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি মহিলাদের টি-20 ম্যাচ, ফাইনাল ম্যাচগুলো হয়েছে, যার কারণে দুটো উইকেট শুধু রাখা ছিল। তো প্রথম দিনে যেটা বাংলাদেশের সাথে খেললো, দ্বিতীয় উইকেটটাই খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেখানে ভারতীয় দল জয়লাভ করেছে অনেকটাই ভালো 6 উইকেটের ব্যবধানে। সেখানে বিরাট কোহলির আমরা 17 রান দেখলাম, 111 বলে 17 রান। আগামীকালকে যদি দুটো উইকেট দেখেই ভারতীয় দল সিদ্ধান্ত নেবে, যেটা যতটুকু খবর যে এখন পর্যন্ত দুটো উইকেটেই রয়েছে, হালকা ঘাস রয়েছে। তো সেই জায়গায় ভারতীয় দলের উইকেট বা যদি টসে জয়লাভ করে রোহিত শর্মা কোনটা নেওয়া সবচেয়ে বেশি মানে লাভবান হতে পারে বা তারা ফায়দা তুলতে পারে এই উইকেট থেকে, কি মনে করেন? যে কথাটা আপনি বললেন যে উইকেটে সামান্য ঘাস রয়েছে বা থাকবে, যে কথাটা এর আগে বলেছেন আবহাওয়া যে তারতম্য ঘটে দিন এবং রাত্রির মধ্যে, সেই জায়গায় কিন্তু বলি যে সামান্য ঘাস থাকলেও কিন্তু আমার মনে হয় আর কি যে দলের অধিনায়ক জিতবে সাধারণত তারা ব্যাট করতে চাইবে, কারণ পরবর্তী সময়ে ব্যাট করাটা টাফ, যেহেতু ঠান্ডা পড়ে যায় বা তাপমাত্রা বিশেষ একটা পার্থক্য থাকে, না বলি পার্থক্য থাকে, সেই জায়গায় ঠান্ডা আবহাওয়া, সেই জায়গায় কিন্তু সুইং মানে পেসাররা বিশেষ একটা সুবিধা আদায় করে নিতে পারে। স্পিনাররা কতটা পাবে জানে না, যদি কুয়াশা থাকে নিশ্চয়ই পাবে না, আর যদি ড্রাই ওয়েদার থাকে মানে কুয়াশা টসা না থাকে নিশ্চয়ই স্পিনাররাও সুবিধা পাবে। তবে ভারতীয় দল চাইবে প্রথমে, যেহেতু ভারতীয় দলের স্পিনার একটা আমি বলবো আর কি যে নিউজিল্যান্ডের তুলনায় ভালো, কারণ কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা আসলে ভালো বল করছে। সে জায়গায় যদি বলি যে দু দলের ক্রিকেটারদের মধ্যে স্পিনারদের দিক দিয়ে ভারত কিছুটা এগিয়ে রয়েছে, কারণ তাদের স্যাটনারকে বাদ দিলে ফিলিপ পেকে দিয়ে বল করাচ্ছে স্পিন বল। এছাড়া রবীন্দ্র আছে, যদিও বল করছে না, জানি না কি করাবে কিনা, যদি স্পিনিং ট্র্যাক হয় তাহলে নিশ্চয়ই করাবে। তবে চাই বলবো যে এই ধরনের ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করাটাই শ্রেয়, কারণ ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ বেশ স্ট্রং, শক্তিশালী, কারণ নিউজিল্যান্ডের বোলিং লাইন আপও ভালো, কিন্তু তুলনায় ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ বেশ ভালো। কারণ আমরা বলি যে এই মুহূর্তে যে বোলিং অ্যাটাক আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সব থেকে ভালো বোলিং অ্যাটাক কিন্তু নিউজিল্যান্ডের বলে থাকি আমরা। তাই বলবো যে যদি নিউজিল্যান্ডকে প্রথম ব্যাট করে বড় একটা রান তারা করতে হয় তাহলে কঠিন হবে কাজটা। আমার মনে হয় প্রথম ব্যাট করে একটা বড় টার্গেট দিলে নিশ্চয়ই ভারতীয় দলের পক্ষে সেটা ভালো হবে। কারণ এর আগে যেটা টার্গেট 2023 সালে যে একদিবসীয় বিশ্বকাপ যেটা হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল টসে জয়লাভ করেছে, এবং সেখানে টসে জয়লাভ করে আমরা দেখলাম ভারতীয় দল 397 রানের টার্গেট তৈরি করেছিল, একটা বড় রানের পাহাড়, এবং সেখানে কিন্তু লড়াই করেছে যে লড়াইটা হয়েছে, সেখানে কিন্তু শেষ পর্যন্ত নিউজিল্যান্ড 327 রান পর্যন্ত তারা সংগ্রহ করেছে। সেখানে একটা ভরসা ছিল ভারতীয় দলের যে মোহাম্মদ শামি একটা বড় একটা ভূমিকা নিয়েছিল, কারণ মোহাম্মদ শামি 2023 বিশ্বকাপে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স করেছে, ভালো উইকেট, সেরা বোলার হিসেবে পুরস্কৃত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ শামি আবার টিমে রয়েছে, কিন্তু ততটা ছন্দে নয়, কারণ প্রায় 427 থেকে 25 দিন পর ভারতীয় দলে ফিরে এসেছে। সেই জায়গায় জসপ্রীত বুমরা দলে নেই, হার্দিক পান্ডিয়া। তো হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামি জুটি কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে? আমাদের যে রানা বোলারটা আছে না, নতুন বোলারটা, সে কিন্তু ভালো বল করছে। রানা বেশ ভালো বল করছে, কাটিয়ে দিচ্ছে। দেখো ওর পারফরমেন্স কিন্তু অতটা উঁচুতেও নেই ততটা নিচেও নেই, বেশ ভালো পারফরমেন্স করছে এখন পর্যন্ত। আসলে কি জানো যে মোহাম্মদ শামি ফর্মে নেই বলতে পারবো না, কারণ প্রথম ম্যাচেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট, ঠিক আছে, প্রথম ম্যাচে চোট পেয়ে 403 পর মাঠে ফিরেই প্রথম ম্যাচে 5 উইকেট, সেটা কিন্তু কম ব্যাপার নয়। একজন ব্যাটসম্যান কি পারা সম্ভব চোট পেয়ে
মাঠে ফিরে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করা, একদিনের ম্যাচে 5 উইকেট পাওয়া একটি সেঞ্চুরির সমান। তো এই কথাটা বলবো যে একটি ম্যাচে 5 উইকেট মানে একদিনের ম্যাচে সেটা একটা সেঞ্চুরির সমান। ম্যাচে চোটের পর ফিরে এসে প্রথম ম্যাচে 5 উইকেট, সেটা কি একজন ব্যাটসম্যানের কথা যদি ধরি যে 400 দিন পর ফিরল সে চোট থেকে ফিরে এই সেঞ্চুরি করা, সেটা কতটা কঠিন। নিশ্চয়ই করতে পারে যে কেউ, কিন্তু করা খুব কঠিন। সে জায়গায় কিন্তু সামি প্রমাণ করেছে যে না, আমি ছন্দে ফিরে এসেছি। পরের ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে উইকেট পেয়েছে একটি। যাই হোক, সে যে কথাটা বলবো যে আমাদের যে নতুন পেসার হার্দিক পান্ডিয়া এবং সামির সঙ্গে রানা আসলে বেশ ভালোই বল করছে, সেটা করে কিন্তু পাকিস্তানকে কিছুটা বিপাকে ফেলেছে। কুলদীপ যাদব 3টি উইকেট নিয়েছে, বেশ ভালো বল করেছে। আসলে কুলদীপ যাদবই, আমি যে কথাটা বলবো যে আগামীকাল মানে নিউজিল্যান্ড এবং ভারত ম্যাচে কুলদীপ যাদবই কিন্তু কি ফ্যাক্টর হবে, কারণ কুলদীপ যাদবই পারবে নিউজিল্যান্ডকে বধ করতে। কারণ নিউজিল্যান্ডের ব্যাটসম্যান বরাবর একটা বদনাম আছে, ওরা স্পিন ভালো খেলতে পারে না, সেই বদনামটা কিন্তু আছে। তো জানি না কি হবে, তবে বলবো যে স্পিন যেহেতু ভালো খেলতে পারছে না ভারত, অবশ্যই 3জন স্পিনার নিয়ে নামবে, প্রয়োজনে আরো বেশি একজন অলরাউন্ডার খেলিয়ে স্পিনারের সংখ্যা বাড়িয়ে নেবে। যাই হোক, সেটা টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে। তবে যে টিমটা আপাতত আছে, উইনিং কম্বিনেশন অবশ্যই ভাঙতে চাইবে না। এই দলটাকে নিয়েই কিন্তু শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করতে নামবে ভারত। না, সেটা চ্যালেঞ্জ ভারতীয় দল, যেটা আপনি বললেন যে অতীতের অভিজ্ঞতাটা যদি আমরা দেখি নিউজিল্যান্ড এবং ভারতীয় পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটা বর্তমান সময়ে নিউজিল্যান্ডের কাছে যখন ঘরের মাটিতে সিরিজ হাতছাড়া হয়েছিল, সেখানে কিন্তু ভারতীয় দলের কোচ যখন সেইটা উপলব্ধি করতে পেরেছিলেন যে ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু অনেকটাই চাপে থাকে, একটা বড় চ্যালেঞ্জিং জব, ঘরের মাটিতে তারা সিরিজ হাতছাড়া করেছে এবং সিরিজ হাতছাড়া করার পর সেটা আমরা দেখলাম যে অনেক ডেভেলপ করেছে। যদিও মাঝখানে একটা ভরসা ছিল ভারতীয় দলের বুমরা, কিন্তু এবছরের যে যখন শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফি 8 দলের লড়াই, কিন্তু সহজ গ্রুপ অনেকটাই, প্রতিপক্ষ বি গ্রুপ থেকে এই গ্রুপে কিন্তু সহজ যে 4টি দল ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড, তুলনামূলকভাবে প্রথম দুটো ম্যাচে দু দলই কিন্তু সহজে জয়লাভ করেছে। এবার ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জিং রোহিত শর্মার সামনে বা রোহিত শর্মার সামনে, যে কিছু শোনা যাচ্ছে বা মনে হচ্ছে যে আগামীকাল কিছু পরিবর্তন করতে পারে ভারতীয় দল, যদি এখন পর্যন্ত সেটা গৌতম গম্ভীর বলেনি বা গৌতম গম্ভীর সেটা পরিকল্পনায় রেখেছে যে সেরা একাদশ তার একটা নতুন স্ট্র্যাটেজি, বা আমরা প্রত্যেকবারই দেখি গৌতম গম্ভীর গত বছর যখন কলকাতা নাইট রাইডার্সের ছিল, সে মেন্টরস হিসাবে সেখানেও আমরা দেখেছি যে একদম এন্ড অফ দ্য টাইম টসের পরে গিয়ে অনেকটা দল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়। এর আগেও বরাবরই বলেছে গৌতম গম্ভীর। তো সেই জায়গায় ক্ষেত্রে কাকে পরিবর্তন করা যেতে পারবে পরিবর্তনের, এবং কালকে যদি উইকেট দেখে কি করা উচিত বা গৌতম গম্ভীর যে সিদ্ধান্ত নেবে, সেই ক্ষেত্রে রোহিত শর্মা এবং কালকে নাও খেলতে পারে, শোনা যাচ্ছে শুভমান গিল সুস্থ হয়েছেন। তো রোহিত শর্মা যদি না খেলে সেই জায়গায় কি নতুনভাবে নেওয়া উচিত, না সেই ক্ষেত্রে রোহিতের দায়িত্ব যদি অন্য কাউকে দেওয়া হয় বা KL রাহুলের উপরে দায়িত্ব দেওয়া হয়, সেই ক্ষেত্রে ভারতীয় দলে কি একজন বোলার না একজন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে মনে করবেন? দেখো, আসলে ক্রিকেট এখন অনেক বিজ্ঞান ভিত্তিক ভাবে অনেক এগিয়ে গেছে। আসলে সেই জায়গায় বলি যে নতুন করে পরিবর্তন করবে, নতুন করে করবে না, আজকের ম্যাচের ফলাফল মানে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচের উপর ফলাফলের উপর নির্ভর করছে। যদি আজকে দক্ষিণ আফ্রিকা হেরে যায়, তাহলে কিন্তু আমি এটা বলতে পারি জোর দিয়ে যে আগামীকাল ম্যাচে ভারতীয় দলের কোনো পরিবর্তন হবে না। যদি দক্ষিণ আফ্রিকা হেরে যায় বলি, কারণ অস্ট্রেলিয়া ওই গ্রুপ চ্যাম্পিয়ন হবে, তাহলে ভারতীয় দল অবশ্যই চাইবে যে অন্ততপক্ষে অস্ট্রেলিয়ার মুখোমুখি না হই। যদি এই ম্যাচে বলি যে ভারতীয় দল অবশ্যই অঙ্ক করে খেলবে, কারণ সেমিফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চাইবে না, কারণ নকআউট পর্বে যে কোনো অঘটন ঘটতেই পারে, যতই পারফরমেন্স ভালো হোক না কেন, যতই ছন্দে থাকুক না কেন। যেহেতু ক্রিকেট গোল বলের খেলা, একটি বলের খেলা, ভারতীয় দলের ব্যাটসম্যানের যতই ছন্দে থাকুক না কেন, 11 জনের জন্য 10টা বল, 10টা উইকেটের জন্য 10টা ভালো বল খুব ম্যাচের হিসাব পাল্টে দিতে পারে। তাই বলি যে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের যে ম্যাচ, এই ম্যাচের উপর ওই কিন্তু নির্ভর করছে ভারতীয় দলে কোন কোন ক্রিকেটার পরিবর্তন করা হবে। যদি এই ম্যাচে বিশেষ কোনো রেজাল্টের পরিবর্তন না হয়, যদি দক্ষিণ আফ্রিকা জেতে, আমি বলবো ভারতীয় দলে অবশ্যই একজন স্পিন বোলার কম খেলাবে।
রোহিত শর্মাকে পরিবর্তন করে একজন ব্যাটসম্যান আনবে। কারণ অনেক অঙ্ক আছে এর পেছনে, বলে লাভ নেই, কারণ যেহেতু ক্রিকেট মস্তিষ্কের খেলা, আধুনিক মস্তিষ্ক প্রসূত হয়ে গেছে, অনেক ক্রিকেটার আছে, অনেক ভারতীয় দলের যিনি প্রশিক্ষক এই মুহূর্তে আছেন গৌতম গম্ভীর চিফ কোচ হিসেবে, উনিও অনেক অভিজ্ঞ, টি-20 ওয়ানডে টেস্ট একসঙ্গে র্যাঙ্কিং ওয়ানে ছিলেন, খুব বড় মাপের ব্যাটসম্যান, অনেক বড় বড় জায়গায় ক্রিকেট খেলেছেন। যেহেতু উনি ভারতীয় দলের প্রশিক্ষক, ওনার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আছে। যে চিন্তা করবেন যে কথাটা বললেন আপনি, যে আসলে যে কি করা হবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়, এটাও এক ধরনের ট্যাকটিক্স বলতে পারেন, এক ধরনের কৌশল বলতে পারেন। যে কোনো দলের টিম ম্যানেজার বা কোচ বা ক্যাপ্টেনের কাছে এটা একটা কৌশল, যে শেষ মুহূর্তে আমরা জানিয়ে দেবো কি করতে পারি। আসলে আধুনিক ক্রিকেটে এমনই হওয়া প্রয়োজন যে শেষ মুহূর্তে সিদ্ধান্তই বদলে দিতে পারে যে কোনো হিসেব। তো এই ধরনের সিদ্ধান্ত বা হিসেব, ক্যালকুলেটেড ক্রিকেট খেলতে গেলে কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে। তবে আজকের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে ভারতীয় দল কতজন ক্রিকেটারকে নতুনভাবে খেলাবে, কাদের পরিবর্তন করবে, তা কিন্তু ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে। না, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের ম্যাচ লড়াই, সেই ক্ষেত্রে যদি আজকে দক্ষিণ আফ্রিকা হেরে যায়, সেই ক্ষেত্রে একটা সাপোর্টিং থাকবে সবচেয়ে বেশি রান রেটের ক্ষেত্রে আফগানিস্তান। আমরা এই প্রথম আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার অংশ নিল বা কোয়ালিফাই করলো। আফগানিস্তান যেখানে খেলেছে, যে ক্রিকেটটা খেলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি ভারতীয় বোলিং লাইন আপ, আপনি যেটা বলেছেন যে কুলদীপ যাদব, সেই ক্ষেত্রে কিন্তু জাদেজা, রবীন্দ্র জাদেজাকে কিন্তু আমরা বেস্ট বোলিং হিসেবে দেখছি। প্রথম দুটো ম্যাচে কিন্তু অসাধারণ চাপই রেখেছে। ইকোনমিক যদি বলা যায়, সেক্ষেত্রে বাকি দুজন স্পিনার থেকে কিন্তু রবীন্দ্র জাদেজার উপর কিন্তু অনেকটাই অভিজ্ঞ। রোহিত শর্মাও কিন্তু অনেকটা বিশ্বাসযোগ্যতা বা বিশ্বাস্তরভাবে কিন্তু রবীন্দ্রর উপরে থাকছে। তো কালকের যে উইকেট, সেই উইকেটে আপনি বলেছেন প্রথম টসে যদি জয়লাভ করে, বা সেই ক্ষেত্রে ভারতীয় দলকে একটা বড় রান সামনে তুলে দেওয়া দরকার। আমি বলবো যে টি-20 এবং একদিবসীয়, যেটা মিনি বিশ্বকাপ এবং বিশ্বকাপ, ভারতীয় দল ট্রফি হাতছাড়া, দীর্ঘদিন ট্রফি হাতছাড়া, মাঝখানে শুধু টি-20 চ্যাম্পিয়ন হয়েছে। তারপর থেকেও কিন্তু দলে অনেকটাই পরিবর্তন বা নতুন ক্রিকেটাররা আনা হয়েছে। কিন্তু এই যে হাইব্রিড মডেলের ম্যাচ হলো, সেখানে এশিয়ার দুটো দেশ কিন্তু ইতিমধ্যেই বাতিল। তাহলে কিন্তু ভারতীয় দলের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান হেরেছে ভারতের কাছে, বাংলাদেশও হেরেছে, এই দুটো দল কিন্তু এশিয়া থেকে ছিটকে গেছে। এবার চ্যালেঞ্জিং হিসেবে যেখানে থাকছে ভারত, নিউজিল্যান্ড ইতিমধ্যে পৌঁছে গেছে সেমিফাইনালে, তৃতীয় দল হিসেবে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া, এবার চতুর্থ দল হিসেবে কে যাবে, দক্ষিণ আফ্রিকা এবং রয়ে গেল আফগানিস্তান। রান রেটের ক্ষেত্রে যদি আজকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারাতে পারে, আর যদি ইংল্যান্ড জয়লাভ করে, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে সুযোগ থাকবে সেখানে আফগানিস্তানে। আমি বলবো যে সেই জায়গায় দাঁড়িয়ে এশিয়ার একটা দল হিসেবে ভারত একা প্রতিনিধিত্ব করবে 8 দলীয়ের মধ্যে, কতটুকু চ্যালেঞ্জিং সেটা আবার বলতে হচ্ছে, যে কতটা চ্যালেঞ্জিং এশিয়ার একটা দল হিসেবে, যে এবছর চ্যাম্পিয়নশিপ, কারণ 2017 সালের পর 2025 সাল, প্রায় দীর্ঘ 8 বছর পরে, এবং এই 2017 সালে পাকিস্তান জয়লাভ করেছে। এবছর পাকিস্তানে আসর হওয়ার কারণে ভারতীয় দল খেলতে যায়নি, সেখানে ভারতীয় দলের কাছেও কিন্তু একটা চ্যালেঞ্জ। একদিবসীয় বিশ্বকাপ হাতছাড়া করেছে, বর্ডার গাভাস্কার টেস্ট চ্যাম্পিয়নশিপও ভারতীয় দল হাতছাড়া। তো সেক্ষেত্রে কি অন্যভাবে নজর দেবে রোহিত শর্মা বা গৌতম গম্ভীর ভারতীয় দলেরকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে, কি মনে হয়? এটা যে ঠিক, যে কোনো ম্যাচই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এছাড়া এই ধরনের টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ বা 4-5 দলীয় লড়াই, সেটা কিন্তু অন্য সিরিজের মতো নয়, দুদেশের নিয়মিত সিরিজ সেই রকম না। কারণ এই ধরনের টুর্নামেন্ট সবসময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমাদের কাছে। কারণ এখানে বলি যে ভারতীয় দল কিন্তু অবশ্যই চাইবে এশিয়ার প্রতিনিধি হিসেবে, এই মুহূর্তে কিন্তু যে কথাটা বললেন, যে এই মুহূর্তে এশিয়ার প্রতিনিধি কিন্তু হচ্ছে আমাদের ভারত, ঠিক আছে? তো ভারত চাইবে যে জয় পেয়ে, ভারত চাইবে অবশ্যই জয় পেয়ে কিন্তু এই ম্যাচ থেকে মানে পরবর্তী রাউন্ডে তুলনায় আমি বলবো না দক্ষিণ আফ্রিকা দুর্বল, তবু মনের জোর বাড়ানোর জন্য অবশ্যই চাইবে যে অস্ট্রেলিয়াকে সামনে না পেয়ে দক্ষিণ আফ্রিকাকে পেতে। কারণ ভারতীয় দল বরাবরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলে থাকে, সেটা কিন্তু আমরা বেশ কয়েকবার দেখেছি যে দক্ষিণ আফ্রিকা কিন্তু ভারতীয় দলকে বিশেষভাবে একটা পরাজিত করতে পারেনি নকআউট পর্বে বলো বা যে কোনো জায়গায়।
কিন্তু অস্ট্রেলিয়া সেই জায়গায় অনেকটা এগিয়ে, কারণ 2023 সালে যে বিশ্বকাপটা গেল আমাদের ভারতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেখানে কিন্তু ভারতীয় দলকে একেবারে অঙ্ক করে, মানে কিভাবে খেলতে হবে প্রতিটা বল অঙ্ক করে করে কিন্তু হারিয়ে দিয়েছে। তো আমরা এই ক্ষেত্রে একটি উদাহরণ দিতে পারি যে এই মুহূর্তে কিন্তু ওই সময় কিন্তু ভারতীয় দলের সেরা ছন্দে ছিল সূর্যকুমার যাদব। আসলে কি জানো, সূর্যকুমার যাদব যে বলটা খেলতে বেশি ভালোবাসেন সেই বলটা করেই কিন্তু সূর্যকুমার যাদবকে পেভিলিয়নে পাঠিয়েছিল। আসলে কি অস্ট্রেলিয়া বলেই কথা, তারা অনেক বড় বড় ম্যাচ খেলেন, বড় টুর্নামেন্টে অবশ্যই ভালো খেলেন। এছাড়া প্রথম যে ম্যাচটা খেললো ইংল্যান্ডের বিরুদ্ধে 352 রান তারা চেস করলো, 51 মানে 52 করে জিতলো। সেই জায়গায় কিন্তু অস্ট্রেলিয়া অনেকটা নিজেদের মানসিক যে দুর্বলতা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে হারার পর, সেই জায়গায় কিন্তু সেই সম্পূর্ণভাবে মানসিকভাবে সম্পূর্ণভাবে ওরা তৈরি হয়ে গেছে এবং প্রস্তুত হয়ে গেছে। এছাড়া দলের ব্যাটসম্যানরা বেশ ভালো পারফরমেন্স করেছে, এছাড়া ম্যাক্সওয়েলও বেশ ভালো খেলছে। আসলে কি জানো, ম্যাক্সওয়েল এমন একজন ক্রিকেটার, মনে নিশ্চয়ই আপনার মনে আছে যে 23 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেই সেমিফাইনালে যাবে, হারলে চলে যাবে, সেই জায়গায় কিন্তু 6টি উইকেট চলে গিয়েছিল। তারপর ডাবল সেঞ্চুরি করে একাই কিন্তু ম্যাচ এনে দিয়েছিলেন খোঁড়াতে খোঁড়াতে। আসলে পায়ে চলতে পারছিল না, তারপর খোঁড়াতে খোঁড়াতে কিন্তু ম্যাচটা একেবারে জিতিয়ে দিয়েছে 201 রান করে। আসলে কি এই ধরনের ব্যাটসম্যান যে কোনো হিসাব যে কোনো সময় পাল্টে দিতে পারে। তবে যে ক্রিকেটটা খেললো ওরা ইংল্যান্ডের বিরুদ্ধে, সেই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তাহলে কিন্তু তাদের জয় পেতে বিশেষ একটা অসুবিধা হবে না। কারণ এই ধরনের ক্রিকেট খেলতেই অভ্যস্ত অস্ট্রেলিয়া, কারণ তারা সবসময় চ্যালেঞ্জ নিতে জানে, আর যে কোনো সময় মানে চ্যালেঞ্জিং পজিশন থেকে জয় পেতে অনেক ভালোবাসে। সেটা আমরা অতীতে দেখেছি, যদিও ভারত কম নয়, ভারতে কিন্তু বেশ শক্তিশালী দল, চ্যাম্পিয়ন হতে পারে ক্ষমতা রয়েছে ভারতীয় দলের। এ দলের ব্যাটসম্যানরা দারুণ খেলছে, বোলাররা ভালো পারফরমেন্স করছে, চ্যাম্পিয়ন হতে পারে, কোনো দ্বিধা নেই, যে কেউকে হারাতে পারে। যেহেতু গুলবলের খেলা আর অঙ্ক কষার খেলা, সেই জায়গায় কিন্তু অনেক হিসেব নিকেশ করে এগোতে হবে ভারতীয় দলকে। চ্যাম্পিয়ন হতে গেলে ভারতকে কিন্তু কালকেই আসল খেলাটা খেলতে হবে। মস্তিষ্কের ক্রিকেট বলো আর পাওয়ার ক্রিকেট বলো আর বলো বুদ্ধিমত্তার ক্রিকেট বলো আর বলো তুমি পারফরমেন্সের ক্রিকেট, এটা কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে খেলতে হবে। না, খেলতে হবে দু দলকে, কারণ আমি যদি পরিসংখ্যানটা বলি, সেই পরিসংখ্যানটায় 1998 সাল থেকে চ্যাম্পিয়নশিপ শুরু। 2000 সালে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন, 2013 সালে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। কাকে আর চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন জায়গাটা ইন্ডিয়া যে জায়গাটার মধ্যে খেলবে, এবং ভারতীয় দল যদি 17 সালটা বলি, 2017 সালে পাকিস্তানের বিরুদ্ধে রানার্স, সেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে। তো যদি আমরা 13 সালে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, তাদের কাছে একটা সুযোগ, এবং 2000 সাল প্রায় 24 বছর পরে, 24 বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়নের জন্য লড়াই করবে নিউজিল্যান্ড, এবং সেই দিক থেকে ভারতীয় দল যদি আমি বলি প্রায় 11-12 বছর পর চ্যাম্পিয়নের জন্য লড়াই। তো সেই লড়াইটা কাল একটা লড়াই থাকবে তাদের, অঘোষিত ফাইনাল বলা যায়, এবং গ্রুপ লিগের ম্যাচ। যদিও গ্রুপ লিগের এই ম্যাচের উপরে ডিপেন্ড করবে, কারণ যদি মানে যে স্ট্র্যাটেজিটা হয়ে থাকে সেমিফাইনালের 1 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 4 নম্বর দল খেলে থাকে। তো আজকের এই ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের ম্যাচ, সেটা গুরুত্বপূর্ণ, যেটা আপনিও বলেছেন বেশ কয়েকবার। তো আমি বলবো যে ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জিং থাকবে, নিউজিল্যান্ডের কাছেও কিন্তু চ্যালেঞ্জিং জব থাকবে। দুটো দেশেরই ভিন্ন উইকেট। ইন্ডিয়ার থাকলে ইন্ডিয়া নিজে বলতো যে ঘরের মাঠে খেলছে ভারতীয় দল, অন্যদিকে যদি বলতো যে নিউজিল্যান্ড খেলছে, কিন্তু সেই জায়গায় দুবাইয়ের এই উইকেট এবং সাদা বল, দু দলের ব্যাটসম্যানরা মারকুটে, বা দু দলের ব্যাটসম্যানরা কিন্তু ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে। এই ভালো পারফরমেন্স টস একটা ভাইটাল, এবং সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজি, আমি যদি বলি সেই স্ট্র্যাটেজিটা অন্যান্য ম্যাচগুলোর থেকে কি অন্যরকম নেওয়া দরকার, না আগের মতো যে স্ট্র্যাটেজি নিয়ে খেলতো সেই ক্ষেত্রে নিতে পারবে, বা সেই ক্ষেত্রে গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার মধ্যে যে একটা রিলেশন, খুব ভালো সংযোগ যেটা দরকার, যে অধিনায়ক এবং কোচের মধ্যে থাকা, প্রত্যেক দলের ক্ষেত্রে তো সেটাই নির্ভর করে, কারণ একটা দলকে তুলে আনতে। তো কালকের ক্ষেত্রে এই যে স্ট্র্যাটেজিটা কিরকম বলবো? স্ট্র্যাটেজি তো অবশ্যই একটু অন্যরকম হবে আগের দুটি ম্যাচের তুলনায়, যেহেতু ভারতীয় দল আগের দুটি ম্যাচ জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে, নিউজিল্যান্ডও জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। স্ট্র্যাটেজি তো নিশ্চয়ই একটু অন্যরকম হবে, কারণ যে কথাটা বলবো যে স্ট্র্যাটেজির পরিবর্তন বা স্ট্র্যাটেজি যদি চেঞ্জ না করে একই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে খেলবে না, কারণ জয়
পরাজয় যদি এখানে একটা বড় ফ্যাক্টর হতে পারে, কিন্তু আমি বলবো যে স্ট্র্যাটেজি আগের দুটি ম্যাচের তুলনায় এই ম্যাচে কিন্তু একটু অন্যরকম হবে, কারণ যেহেতু সেমিফাইনালে পৌঁছে গেছে, জয় পেলে তো সেমিফাইনালে যাবে, পরাজিত হলেও যাবে। তবে বিপক্ষে কে হবে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া না অন্য কেউ, তা কিন্তু নির্ধারিত হবে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড ম্যাচের পরে। তবে বলবো যে ভারত অবশ্যই অঙ্ক কষে খেলবে এবং স্ট্র্যাটেজির একটু পরিবর্তন অবশ্যই করবে। আর যদি কোনো ধরনের সুযোগ থাকে তাহলে অন্য যে ক্রিকেটাররা আছে তাদেরকে নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করে নেবে এই ম্যাচে। দেখা যাক কি হয়, সেটা কিন্তু আগামীকাল এই দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচের পরেই বোঝা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে চ্যাম্পিয়ন্সের লড়াই বা চ্যাম্পিয়ন যুদ্ধের লড়াই যে বিষয়টা, সেটা নিয়ে আমরা আজকে কথা বললাম এবং নিউজ ভ্যানগার্ড প্রতিনিয়ত এই খেলাধুলার জিনিসটি রয়েছে। আগামীকাল 140 কোটি মানুষ কিন্তু তাকিয়ে থাকবে ভারতের দিকে। রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর কি স্ট্র্যাটেজি নিয়ে খেলা শুরু করবে এবং ভারতকে জয়ে এনে দেবার ক্ষেত্রে কতটুকু চ্যালেঞ্জিং, সবটা বিষয় কিন্তু আমরা দেখতে থাকবো। প্রত্যেকেই চোখ রাখবেন। আজ আমাদের এই আলোচনা চ্যাম্পিয়ন্সের লড়াই এখানেই শেষ করছি। আবারও অনেক ধন্যবাদ এই রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং ধারাভাষ্যকার স্বপনবাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে আমরা শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান চ্যাম্পিয়ন্সের লড়াই। দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।